প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের আমরা দেখছিলাম যে এটা আমাদের অর্থনীতির প্রথম পত্র। তো এটা আমাদের শিক্ষাবর্ষ 2020-21, আমাদের আজকের ডেট 15/10/2020। তো আজকের আমরা প্রথম অধ্যায় শুরু করতে চাই। তো আমাদের দেখি আমরা আজকের যে টপিক গুলো দেখবো সেখান থেকে আমরা কি কি শিখতে পারি। তো এখান থেকে আমাদের যে যে টপিক আমরা শিখতে পারবো সেগুলো এখানে দেয়া আছে। আমরা জানতে পারবো আজকের অর্থনীতি কাকে বলে। এরপরে আমরা জানতে পারবো দুষ্প্রাপ্যতা ও অসীম অভাবের ধারণা। এগুলো আমরা কি বলে, এগুলো আমরা কিছুই জানি না, আমরা এগুলো ধারণা পাবো আর কি ক্লাস শেষে। এরপরে আমরা দেখতে চাই নির্বাচন সমস্যা উদ্ভব হওয়ার কারণ কি, অর্থাৎ নির্বাচন সমস্যা অর্থনীতিতে কেন আসে। এরপরে আমরা বলছি মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ। এবং আমাদের আজকের আমরা যে টপিক গুলো দেখতে চাই তাতে আমাদের শেষ টপিকটা আছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আহ সেগুলো আসলে কি। তো এখন আমরা আমাদের শুরুর টপিকটাতে আসি, অর্থনীতি কাকে বলে। তো এখানে আমরা যদি বলি যে আমাদের অর্থনীতি কাকে বলে, তোমরা তোমাদের ভিডিওটা অফ করো। তাহলে আমরা দেখতে চাই আমাদের অর্থনীতি কাকে বলে। তো আমরা যদি বলি যে আমরা ইকোনমিক্স সম্পর্কে কিছুই জানি না, তো আমাদের যদি বলা হয় যে আচ্ছা বলো তো তুমি অর্থনীতি বলতে কি বুঝায়, তো আমরা তো কিছুই জানি না। তো সে অর্থে আমাদের কাছে শাব্দিক অর্থটাই মাথায় আসে। তো শাব্দিক অর্থকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। কারণ অর্থনীতি তো আর একটা শব্দ না, আমরা এখানে দুটো শব্দে ভাগ করে ফেলেছি। একদিকে আমরা বলছি অর্থ, আর একদিকে আমরা বলছি নীতি। তো আমরা বলছি যে তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি অর্থনীতি বলতে কি বুঝো, তো আমার শুরুতেই মাথায় আসবে যেহেতু অর্থই আছে তাহলে এটা বোধহয় অর্থ রিলেটেড কোনো কিছু। তাহলে অর্থ রিলেটেড কোনো কিছু হলে সেখানে নিঃসন্দেহে নীতি আমরা বলছি, তাহলে আমরা বলছি যে কর্ম সম্পাদনের পন্থা। তাহলে আমরা বলছি যে অর্থনীতি হয়তো কর্ম সম্পাদনের পন্থা এবং সেখানে হয়তো অর্থ রিলেটেড কোনো কিছু থাকে। তো আমরা বললাম কি তাহলে? তাহলে আমরা বলছি যে অর্থ বললে আমাদের মাথার মধ্যে আসে যে টাকা পয়সা, তারপরে বা আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো আমাদের অর্থ হিসাবে কাজ করে। কিন্তু এটা পুরোপুরি তরল না, কারণ এটা সব জায়গায় চলে না। যেমন আমি যদি পানওয়ালাকে টাকা দেই তাহলে সে অ্যাকসেপ্ট করে। কিন্তু পানওয়ালাকে যদি ডেবিট বা ক্রেডিট কার্ড দেওয়া হয় তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট করে না। কিন্তু এগুলো লেস ফর্ম অফ মানি। তাহলে আমরা বললাম কি যে টাকা পয়সা, তারপরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো আমাদের অর্থ হিসাবে কাজ করে। তো এখন কোশ্চেন হলো ইকোনমিক্স বলতে কি পুরো অর্থ রিলেটেড সবকিছুই বোঝায়? তো একটা সময়ে অর্থ বা সম্পদ এগুলো বলতে আমরা ইকোনমিক্স বুঝতাম, কিন্তু এখন আমাদের অর্থনীতির সংজ্ঞাটা আরেকটু ব্রড হয়ে গেছে। বর্তমান যুগে অর্থনীতি বললে আমরা মূলত দুটো জিনিসকে চিন্তা করি। একদিকে আমরা বলি সম্পদ, অন্যদিকে আমরা বলি এই যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের মধ্যে আমাদের দ্রব্য সেবা সামগ্রী কিভাবে উৎপাদন করা হবে বা সেখান থেকে আমরা কি কি দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করব সেটা একটা নির্বাচন করতে হয়। অন্য দিক থেকে আমরা বলি যে আমাদের যে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করতে হচ্ছে এগুলো আমাদের কিসের ভিত্তিতে উৎপাদন করতে হচ্ছে এবং এখানে আমাদের কি কি লাগছে, এখানে কি কি প্রয়োজন হচ্ছে এবং সেগুলো আমাদের চয়েস করতে হয়। যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমাদের নির্বাচন করতে হয়। তো আমরা যদি বলি যে অর্থনীতি বললে যে মেইন ব্যাপারটা আমাদের মাথায় আসে সেটাকে আমরা বলছি যে এটা একটা কর্ম সম্পাদনের পন্থা এবং এর সঙ্গে কি রিলেটেড, অর্থ রিলেটেড। তো এবার আমরা আসি, আমরা যদি বলি যে অর্থ তাহলে কি কাজে লাগে, যেমন আমি যদি বলি আমি বাজারে গেলাম, বাজারে যেয়ে বললাম যে ফাইন আমি একটা জামা কিনতে গেছি। তো জামা কিনতে গেলে জামাটা নিঃসন্দেহে ফ্রি না। আমরা জামাকে বলছি একটা দ্রব্য। তাহলে জামা ফ্রি না, তাহলে জামার নিঃসন্দেহে একটা বিনিময় মূল্য আছে। তাহলে আমি যদি বলি দোকানদারকে বললাম যে আমাকে এই জামাটা ফ্রি দাও, দোকানদার কিন্তু আমাকে কখনোই সেটা দিবে না। তো তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে? তাহলে দোকানদারকে আমার পরিশোধ করতে হবে। তো পরিশোধ করার জন্য আমরা যে ফান্ডটাকে বলি সেটাকে আমরা বলি অর্থ। যেমন টাকা পয়সা বা ডেবিট বা ক্রেডিট কার্ড যাই বলি না কেন সেগুলো দিয়ে আমাকে পরিশোধ করতে হবে। তাহলে এখন আমরা বলছি অর্থটা মূলত আমাদের কোন কাজে লাগছে? অর্থটা আমাদের লাগছে বিনিময়ের মূল্য পরিশোধের কাজে। তোমরা যারা এখনো রোল নাম্বার দিচ্ছ তারা একটু খেয়াল করো। তাদের কনসেনট্রেশন এখানে বেশি প্রয়োজন আছে। তো আমরা বলছি যে আমাদের তাহলে অর্থটা পরিশোধ করতে হচ্ছে, আমাদের যেখানে বিনিময় মূল্য আছে সেখানে আমাদের অর্থটা কাজে লাগছে। যেমন আমাদের তাহলে আমি যদি বলি যে আমি সিটি কলেজে ভর্তি হয়েছি, তাহলে এখানে নিঃসন্দেহে আমার এডুকেশনের একটা কস্ট আছে যেটাকে আমরা বলি বিনিময় মূল্য। আমাকে মাসিক একটা নির্দিষ্ট হারে বেতন দিতে হয়। আমরা যেকোনো এক্টিভিটিস করি না কেন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই একটা বিনিময় মূল্য থাকে।
তাহলে বিনিময় মূল্য মূলত দ্রব্য, সেবা, সামগ্রী বা উপকরণ সমূহের ক্ষেত্রে আমাদের বিনিময় মূল্য আসে। যেমন তোমরা যারা ভর্তি হচ্ছ তোমাদেরকে যদি আমরা বলি যে তোমরা স্টুডেন্ট, আমি একজন শিক্ষক। তাহলে আমি তো সেখানে তোমাদের মতো স্টুডেন্ট না। কিন্তু সেক্ষেত্রে আমার কি আছে? সেক্ষেত্রে আমার একটা কিন্তু পেমেন্ট আছে। আমি সেখানে কাজ করছি, তার অর্থ কিন্তু একটা বিনিময় আছে। আমি কিন্তু একটা উপকরণ। এখানে আমি শ্রমিক হিসাবে কাজ করছি। তো এখন আমরা বলছি যে আমাদের এরকম উপকরণ হিসাবেও আমরা পরে ব্যাখ্যা দিব আরকি। দ্রব্য, সেবা সামগ্রী বা উপকরণ কি সেগুলো আমরা ব্যাখ্যা দিব। তো এখন আমরা বলছি এই যে বিনিময়ের মূল্য পরিশোধের কাজে আমাদের অর্থ লাগে। তো বিনিময়ের মূল্য যেসব জায়গায় আমরা পরিশোধ করি সেই ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো কর্ম সম্পাদন করতে হয়েছে? যেমন আমি বললাম যে আমি জামা কিনতে যেয়ে বিনিময় হিসাবে অর্থ পরিশোধ করেছি। তো জামার জন্য কি কোনো কাজ করতে হয়েছে? জামা কি এমনিতেই প্রকৃতিতে পাওয়া যায়? এটা কি বৃষ্টির মতো এটা কি প্রকৃতিতে ঝরতে থাকে? তাহলে আমরা বলছি যে এটা তৈরি করতে হয়। তাহলে আমরা বলছি কি এই যে বিনিময়ের মূল্য আমরা পরিশোধ করছি যেসব দ্রব্য, সেবা সামগ্রী বা উপকরণের জন্য তারা নিঃসন্দেহে একটা কর্মপন্থার মধ্যে আসে। তো সেই কর্মপন্থাকে আমরা বলি অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আমরা বলছি কি ইকোনমিক্স আমাদের আলোচনা করে অর্থনৈতিক কার্যাবলী নিয়ে। এবং সেই অর্থনৈতিক কার্যাবলী নিয়ে কেন আলোচনা করে সেই আলোচনা যেতে, যেতে আমরা আমাদের ইকোনমিক্স এর ডেফিনিশনটা দেখব। তাহলে আমরা বলছি কি অর্থনীতি যখন আমরা আলোচনা করতে চাই তখন আমাদের মেইন টার্গেট হলো এখানে বিনিময় মূল্য আছে যেটা অর্থের সঙ্গে রিলেটেড এবং আমরা বলছি এই যে বিনিময় মূল্য যে এসছে এখানে একটা কর্ম সম্পাদন হয়েছে। তাহলে এই কর্ম সম্পাদনকে আমরা বলছি অর্থনৈতিক কার্যাবলী। কারণ এই কর্ম সম্পাদনের পেছনে আমাদের একটা বিনিময় মূল্য আছে। তো এখানে আমরা বললাম তাহলে আমাদের অর্থনীতি দেখতে গেলে আমাদের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করতে হবে। এখন আমরা যদি বলি যে আমাদের এই ইকোনমিক্স আমাদের কেন আসে সেটা আমরা একটু পরে দেখি। তো এখন আমরা দেখছি যে একটা অর্থনৈতিক কার্যাবলীর আমরা উদাহরণ দিয়েছি। তো আমরা একটা দেখছি যে এখানে একটা ওয়েল ফার্নিশড ক্লাসরুম যেটাকে আমরা বলছি সুসজ্জিত ক্লাসরুম। তো এই সুসজ্জিত ক্লাসরুম আরেকটা আমরা দেখছি যে খোলা আকাশের নিচে একটা ক্লাস চলছে। এখন আমরা দেখছি যে এই খোলা আকাশের নিচে আমরা যদি দেখি তাহলে এটা নিঃসন্দেহে প্লিজিং না। অর্থাৎ আমরা এখন এই খোলা আকাশের নিচে এক্সপেক্ট করি না আমাদের ক্লাসটা। বা এই শিশু বয়সে আমরা জানি যে স্টুডেন্টরা এটা এখানে গাছের নিচে বসে আছে। তো গাছের নিচে বসে থাকাটাকে আমরা বলছি যে এটা যেকোনো সময় বৃষ্টি হতে পারে বা যেকোনো সময় আমরা বলছি রৌদ্র বা যেকোনো সময় দুর্যোগের কারণে এদের ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি বলি এটা আমাদের সুসজ্জিত ক্লাসরুম। এখানে আমরা দেখছি এয়ার কন্ডিশন আছে, ফ্যান আছে, এখানে আমাদের বিল্ডিং আছে। তো এখন আমরা বলছি এই দুটো এক্টিভিটিস এর মধ্যে আমরা দেখাতে চাই একটা অর্থনৈতিক কার্যাবলীর অংশ, আরেকটা অর্থনৈতিক কার্যাবলীর অংশ না। তো এখানে কোনটা অর্থনৈতিক কার্যাবলীর অংশ? যেমন আমি যদি বলি এই ফ্যানটা আমাদের এখানে এখানে আমাদের সেট করতে হচ্ছে। এই বিল্ডিংটা আমাদের তৈরি করতে হচ্ছে। এই বেঞ্চ গুলো আমাদের নিয়ে আসতে হচ্ছে। এখানে এয়ার কন্ডিশন সিস্টেম আছে। সেটা আমাদেরকে সেটআপ করতে হচ্ছে। তো এই সব সেটআপ করার জন্য আমাদের এখানে একটা খরচ আছে। তো এই খরচটা কেন হয়েছে এবং এই খরচটা আমরা কেন করেছি? তো এখানে আমরা দেখছি কি যে এই যে আমাদের সব খরচগুলো করেছে এটা নিঃসন্দেহে অর্থের সঙ্গে রিলেটেড। তাহলে নিঃসন্দেহে এই এক্সাম্পলটা আমাদের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে যায়। আর এইখানে আমাদের কোনো খরচ নেই। কারণ এখানে আমাদের কোনো সুসজ্জিত ক্লাসরুম তৈরি করতে হয়নি। এখানে আমাদের এসিও নেই, ফ্যানও নেই, এখানে কিছুই নেই। ফলে সে অর্থে আমরা বলছি কি যে এখানে আমাদের কোনো খরচ করতে হয়নি। তাহলে খোলা আকাশের নিচে পাঠদানের ক্ষেত্রে আমাদের এখানে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে এটা পড়ছে না। তো এখন আমরা আসি, এটা এক অর্থে অর্থনৈতিক কার্যাবলী কিন্তু আমরা যদি সুসজ্জিত ক্লাসরুমের ভিত্তিতে চিন্তা করি তাহলে সেটা অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ে না। তো এখন আমরা বলছি এই যে সুসজ্জিত ক্লাসরুম আমরা বললাম এটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে। তো খরচটা আমরা পে করেছি অর্থে। তো অর্থে বললে আমাদের এটা বিনিময় মূল্য আছে। বিনিময় অর্থ কি? যে এখানে যারা এডুকেশন নিতে চাইবে তাদেরকে এখানে পে করতে হবে। যেমন বিনিময় অর্থ কি? যেমন আমি বাজারে গেছিলাম, আমি জামা কিনতে চেয়েছি। তো জামা আমাকে সে পে করেছে। তা আমাকে সে আমি সরি আমাকে সে জামাটা দিয়েছে। তার বিনিময়ে আমি তাকে কি পে করেছি? তার বিনিময়ে আমি তাকে অর্থ পে করেছি। তাহলে নিঃসন্দেহে এরকম ক্লাসরুমে তো আর আমি সবাইকে ঢুকতে দিব না। এখানে যাদের অ্যাক্সেস আছে যাদের এখানে এফোর্ড করার ক্ষমতা আছে তাদেরকে আমি এখানে ঢুকতে দিব। তাহলে আমরা বলছি সুসজ্জিত ক্লাসরুম যেটা সেটার একটা বিনিময় মূল্য আছে। সেই যে বিনিময় মূল্য তাহলে নিঃসন্দেহে সেখানে কর্মসম্পাদনের পন্থা আছে। সেখানে নিঃসন্দেহে ওই ক্লাসরুম তৈরি করতে আমাদের সেখানে কাজ করতে হয়েছে। সেখানে কারা কাজ করছে সেটা আমরা এখনো জানি না। তো এই যে আমাদের দেখছি যে এই যে আমাদের সুসজ্জিত ক্লাসরুমটা এটা অর্থনৈতিক কার্যাবলীর অংশ। তাহলে সুসজ্জিত ক্লাসরুমটা অর্থনীতি আলোচনা করে। কিন্তু এই যে খোলা আকাশের নিচে পাঠদান এটা অর্থনীতি আমাদের এখন আলোচনা করছে না। তো এখন আমরা বলছি কি তাহলে এখন আমরা যদি দেখি ইকোনমিক্সটা আলোচনা করতে যাই তাহলে এখানে আমরা বলছি কি এই যে স্টুডেন্টরা এরা কিন্তু এক্সপেক্ট করে, তারা প্রত্যাশা করে যে তাদের ক্লাসরুমটা এরকম সুসজ্জিত হবে। আ তারা একটা বেটার ওয়েদার পাবে। যাতে তাদের কনসেনট্রেশন ব্রেক না হয়। অর্থাৎ তাদের মনোযোগ যাতে বিভিন্ন দিকে চলে না যায়। তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি আমাদের বেটার অ্যাম্বিয়েন্স যেখানে থাকে, বেটার ওয়েদার যেখানে থাকে সেখানে আমাদের এডুকেশনটাও আমাদের টেক করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। অর্থাৎ আমাদের মনোনিবেশ করার টেনডেন্সি বাড়ে। ফলে আমাদের এডুকেশন টেকিংটা অনেক বাড়ে। কিন্তু এই খোলা আকাশের নিচে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের কনসেনট্রেশন ব্রেক হয়। নানা রকম সমস্যা এখানে আছে। ফলে আমরা বলছি কি যে এই যে স্টুডেন্টরা এরা কিন্তু প্রত্যাশা করে যে একটা সুসজ্জিত ক্লাসরুম তারা চায়।
তাহলে আমরা বলছি কি এই স্টুডেন্টদের একটা কিন্তু অভাব আছে। তাহলে এবার আমরা আসি আমাদের পরের টপিকে। তাহলে পরের টপিকে আমরা দেখছি যে এই স্টুডেন্টরা যদি তাদের অভাব পূরণ করতে চায়, তাহলে আমাদের কি করতে হবে? অর্থাৎ ওই সুসজ্জিত ক্লাসরুমটার জন্য তাদের কি প্রয়োজন আছে? তো আমরা বলছি কি ইকোনমিক্সে যত অভাব আছে সব অভাব পূরণ করার জন্য আমাদের প্রয়োজন সম্পদ বা উপকরণ। বি ভেরি কেয়ারফুল। আমরা বলছি সম্পদ বা উপকরণ। তো আমরা যদি বলি সম্পদ বা উপকরণ বলতে আমরা কি বুঝি? যেমন একটা সময় ছিল যখন মার্কেন্টালিস্ট ইকোনমিক থট বলা হতো। তো মার্কেন্টালিস্টরা বলতো তুমি যদি কয়েন, সিলভার কয়েন বা গোল্ড কয়েন আর্ন করো সেটা অনেক আগের যুগ। সে সময়ে কলোনি ছিল আরকি। কলোনিজম যেটাকে আমরা বলেছি উপনিবেশ। আগের গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সেই সময় দেখা যেত যে এই যে আমাদের আ আমাদের যে সম্পদ সেই সম্পদ বলতে বোঝানো হতো ব্যা সামথিং মানি। মানি মিনস গোল্ড কয়েন, সিলভার কয়েন যেগুলো প্রেশাস মেটাল আমরা বলি। আ মূল্যবান যেগুলো আ ধাতব মুদ্রা সেগুলোকে বলা হতো সম্পদ। কিন্তু এরপর আমরা বলেছি যে অ্যাডাম স্মিথ আমাদের বলেছিলেন যে সম্পদ বলতে আমাদের এরকম টাকা-পয়সা বোঝায় না। তিনি বলেছিলেন যে দ্রব্য, সেবা সামগ্রী এগুলো মূলত সম্পদ। কারণ এগুলো খেয়ে পরেই আমরা বেঁচে থাকি। তো এরপরে আমাদের একজন ইকোনমিস্ট আমাদের বর্তমান যে ইকোনমিস্টরা তারা সম্পদ বলতে আমরা বলছি যে এই যে দ্রব্য, সেবা সামগ্রী এটা যেখান থেকে পাওয়া যায় মূলত সেগুলোকেই তারা সম্পদ হিসেবে বিবেচনা করেছেন। তো অর্থনীতিতে এগুলোকে উৎপাদনশীল সম্পদও বলা হয়। অর্থাৎ উৎপাদন না হলে তো অর্থনৈতিক এক্টিভিটিস চলবে না। অর্থনৈতিক কার্যাবলী হবে না। তো সেক্ষেত্রে এখানে আমরা বলছি যে সম্পদ বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে? তো আমরা বলছি যে বর্তমান ইকোনমিক্স এ সম্পদ বলতে আমরা ৪ টা উপকরণকে চিন্তা করি। সম্পদ বা উপকরণ আমাদের ৪ টা। তাহলে আমরা যদি বলি যে আমাদের যে অভাব পূরণ করতে আমরা চাই, যেমন আমি যদি বলি আমার একটা iPhone এর প্রয়োজন আছে বা iPhone এর অভাব আছে। তো সেক্ষেত্রে আমি কেন বলছি যে iPhone এর অভাব আছে? তো আমি আমি বলছি যে এটা আমার স্যাটিসফাই করে। তো সেক্ষেত্রে আইফোনটা কি এমনিতেই পাওয়া যায় নাকি এটা তৈরি করতে হয়? তো তৈরি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন অর্থাৎ যেকোনো উৎপাদন যেমন আমি যদি বলি যে আমাদের আ ব্যা ব্যা জামা-কাপড় প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি যে এটা কিন্তু তৈরি করতে হয়। তো তৈরি করতে গেলে জামা-কাপড়ের প্রয়োজন বা যেটাকে আমরা বলছি এটা আমার অভাব আছে। তো সেক্ষেত্রে আমরা বলছি কি এই যে আমাদের জামা-কাপড়ের প্রয়োজন এই প্রয়োজন মেটাতে গেলে আমার কিন্তু সম্পদ বা উপকরণ প্রয়োজন। তাহলে আমরা সম্পদের আরেক নাম বলেছি কি উপকরণ। তাহলে আমরা এখান থেকে যদি বলি উপকরণ, তাহলে আমরা আরেকটা কনসেপ্টে আসি। আমরা বলছি ইনপুট। তাহলে ইনপুট হলে তার একটা আউটপুট আছে। যেমন আমি যদি বলি জামা তৈরি করতে আমার সম্পদ বা উপকরণ লাগে, তাহলে উপকরণ থেকে আমি কি পেয়েছি? জামা পেয়েছি। তাহলে জামাটা হলো আমার আউটপুট বা উৎপাদন। তাহলে আমরা বললাম কি ইকোনমিক্সে আমরা ২ টো দিক দেখছি। একটা হলো আমাদের উপকরণ এবং সেই উপকরণ থেকে আমাদের আসে উৎপাদন। যেটা আমরা ৩ নাম্বার চ্যাপ্টারে উৎপাদন নিয়ে আলোচনা করব। তো এখন আমরা বলছি এই যে সম্পদ বা উপকরণ যেটা দিয়ে আমরা দ্রব্য, সেবা সামগ্রী উৎপাদন করি তো সেই যে উপকরণগুলো আমাদের ৪ টা ভাগে ভাগ করা হচ্ছে। তো এটাকে আমরা বলছি এটা কখনো, কখনো ৩ টা ভাগেও ভাগ করা হয়। তো সেই সম্পদ বা উপকরণগুলো কি, কি? সম্পদ বা উপকরণকে আমরা বলি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এখানে সম্পদ তো কোথাও নাম নেই। তাহলে কোনটা কোন সম্পদ? তাহলে তার আগে আমরা দেখে আসি ভূমি বলতে আমরা কি বুঝি? তো এখানে আমাদের এই যে আমরা একটা এক্সাম্পল দিয়েছি এখানে আমরা বলছি এটা হলো আমাদের ভূমি যেখানে আমরা দেখতেছি একটা নদী আছে, যেখানে গাছপালা আছে, যেখানে আমাদের গৃহপালিত পশু চরে বেড়াচ্ছে, গরু। তো এখন আমরা বলছি যে তাহলে ভূমি আসলে কি? তো আমাদের কাছে মনে হবে যে জমি বা ভূপৃষ্ঠের উপরিভাগ এটাই বোধহয় আমাদের ভূমি। তো ইকোনমিক্স এ ভূমি কনসেপ্টটা একটু ডিফারেন্ট যেটাকে আমরা বলি ল্যান্ড। তো ল্যান্ড কনসেপ্টটা কেন ডিফারেন্ট? কারণ ইকোনমিক্স এ ল্যান্ড বললে শুধু যে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগ বা সারফেস বা জমি সেটা কিন্তু না। ভূমি বললে আমাদের অল দ্যা ন্যাচারাল রিসোর্স প্রকৃতির দান যা কিছু আছে সেটাকে আমরা বলি ভূমি। যেমন আমরা যদি বলি ফরেস্ট অর্থাৎ বনভূমি। তারপরে আমরা যদি বলি সাপোজ আ বা পানি, মিনারেলস সেটাও আমরা বলতে পারি। তারপরে আমরা যদি বলি গ্যাস এটা প্রকৃতির দান। তারপরে আমরা যদি বলি পেট্রোলিয়াম, এটা প্রকৃতির দান। তারপরে আমরা বলতে পারি যে আমাদের আ আ এটা আর কি আছে আমাদের এখানে? আমরা তো বনভূমি বলেছি। তো এরকম আমাদের প্রকৃতির দান মোটামুটি যা কিছু আছে, সবকিছুকে আমরা বলি ভূমি। তো ভূমি তাহলে আমাদের সবচাইতে মনে রাখতে হবে যে উপকরণের সবচাইতে আদিম বা প্রাথমিক উপকরণ হলো ভূমি। কারণ শুরুতে আমাদের ভূমিই ছিল। তো এই ভূমিটা তাহলে আমরা বলছি প্রকৃতির দান। তাহলে ভূমিটা কোন ধরনের সম্পদ? তাহলে ভূমিকে আমরা বলছি প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রকৃতি আমাদের এই দানটা করেছে সেজন্য আমরা একে বলছি প্রাকৃতিক সম্পদ। তাহলে আমাদের এই যে উৎপাদন আমরা বলি সেই উৎপাদন করতে গেলে আমাদের অবশ্যই ভূমি প্রয়োজন। নেক্সট আমরা আসি আমরা বলছি যে শ্রম। এখানে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগও এখানে আমাদের ভূমি। ভূপৃষ্ঠের উপরিভাগ সহ প্রকৃতির যা কিছু আছে সবটাকে আমরা বলছি ভূমি। এরপর আমরা আবার আসি শ্রম। তো আমরা বলছি শ্রমটা আসলে কি? যেমন আমি যদি বলি যে একটা জামা উৎপাদন করতে হচ্ছে। তো সেখানে আমাদের শ্রমিক প্রয়োজন। তো আমরা বলছি যে শ্রমটা হলো শ্রমিকের শারীরিক আর মানসিক দক্ষতা।
অর্থাৎ শ্রমিক যে কাজ করছে এটাই শ্রম। তাহলে এখন আমরা বলছি যে তাহলে শ্রমটা আসলে শ্রম ছাড়া আমাদের উৎপাদন সম্ভব না। তাহলে শ্রম দিচ্ছে কে? শ্রমিক শ্রম দিচ্ছে। তাহলে শ্রম দিলে আমরা বলছি যে শ্রমিকটা তাহলে কোন ধরনের সম্পদ? কারণ আমরা জানি শ্রমিকের স্কিল প্রয়োজন, দক্ষতা প্রয়োজন। তাহলে শ্রমটা হলো আমাদের মানব সম্পদ। এরপর আমরা আসি মূলধন। তাহলে মূলধন কি আসলে? তাহলে মূলধনকে আমরা মোটামুটি ২ ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা আর্থিক মূলধন, যেটাকে আমরা বলি ফিন্যান্সিয়াল ক্যাপিটাল। আরেকটাকে আমরা বলি প্রকৃত মূলধন, যেটাকে আমরা বলি রিয়াল ক্যাপিটাল। তো ইকোনমিক্সরা আমাদের মূলধন বললে প্রকৃত মূলধনকে বোঝান। তো আমরা এটা চ্যাপ্টার 3 তে যেয়ে আমরা এটা সম্পর্কে আলোচনা করব। তো এখন আর আমরা এখানে ডিটেইলস আলোচনা করছি না। তো আমরা বলছি এখানে আমাদের এই যে আমাদের এটা হলো শ্রম, এটা শ্রমিকরা শ্রম দিচ্ছে। আর কারণ শ্রমিকের সঙ্গে শ্রম রিলেটেড। আর এখানে আমরা বলছি এটা হলো একটা মেশিনারি গুড, এটাও একটা মেশিনারি গুড। আমরা বলছি মূলধনটা হলো সেটাই যেটা উৎপাদনে অংশগ্রহণ করে এবং সেটা নিজে একটা উৎপাদন। যেমন আমি যদি বলি এই যে ক্যাপিটাল, এই যে আমাদের মেশিনারি গুডটা, এই মেশিনারি গুডটা কি প্রকৃতিতে পাওয়া যায় নাকি এটা বানানো হয়েছে? তাহলে এটা বানানো হয়েছে, তাহলে বানানো হলে এটা একটা উৎপাদন এবং সে নিজে কি উৎপাদন করছে? এখানে আমরা দেখছি সে কাপড় সেলাই করছে। তাহলে সে নিজে একটা উৎপাদন, আবার সে কাপড় সেলাইয়ে অংশ নিচ্ছে। অর্থাৎ যেটা উৎপাদন এবং নিজে আবার উৎপাদনে অংশ নিচ্ছে তাকে আমরা বলি ক্যাপিটাল গুড। যেমন এখানে আমরা দেখছি কি এটা কিন্তু বানানো হয়েছে। এটা আবার ধান কাটার মেশিন হিসাবে এটা কাজ করছে। অর্থাৎ এখানে আমরা দেখছি কি যে এটা উৎপাদন, আবার সে ধান কাটা কাজে অংশ নিচ্ছে। অর্থাৎ যেটা একটা উৎপাদন এবং পুনরায় আবার উৎপাদনে অংশ নেয় তাকে আমরা বলি মূলধনী দ্রব্য। তাহলে আমরা বলছি কি মেশিনারি গুডস এগুলো আমাদের মূলধনী দ্রব্য, ইকুইপমেন্টস, স্ট্রাকচারস, অবকাঠামো এগুলো কিন্তু আমাদের মূলধনী দ্রব্য। আর ফিন্যান্সিয়াল ক্যাপিটাল আমরা এটা পরে এক্সাম্পল দিব। এখন আমাদের ক্লাস লেংথ আমাদের যা তাতে আমাদের শেষ করতে গেলে এত ক্লাসে আমরা এটা পারব না। তো এরপরে আমরা আসি যে তাহলে আমরা বলছি কি যে মূলধনটা হলো এটা একটা উপকরণ, এটা একটা উৎপাদন কিন্তু কি হিসাবে কাজ করে? এটা একটা উৎপাদন কিন্তু উপকরণ হিসাবে কাজ করে। তো এটা কিন্তু মানুষের তৈরি। তাহলে এটা এই সম্পদটা হলো মানুষের তৈরি সম্পদ। তো এরপরে আমরা আসি সংগঠন। তো এখানে আমরা বললাম যে সংগঠনটা আসলে কি? যেমন আমি যদি বলি এখানে কাপড় তৈরি করা হচ্ছে। তাহলে নিঃসন্দেহে একজন প্ল্যান করেছে যে সে কাপড় তৈরি করতে চায়। এর প্রসপেক্ট আছে, সে মুনাফা অর্জন করতে চায়। তাহলে কাপড় তৈরি করার জন্য সে কি নিয়েছে? এখানে তার একটা সারফেস আছে। সে ভূমির উপরে সে তার প্লান্ট স্থাপন করেছে। তারপর আমরা বলছি সে ক্যাপিটাল গুড নিয়ে এসছে, পুঁজি দ্রব্য নিয়ে এসছে বা মেশিনারি গুডস নিয়ে এসছে। এরপরে আমরা কি বলছি? শ্রমিক নিয়ে এসছে। তাহলে যে ভূমি, শ্রম, মূলধন এগুলো যদি আলাদা, আলাদা পড়ে থাকতো তাহলে কিন্তু এই কাপড় উৎপাদন হতো না। তাহলে যে ভূমি, শ্রম, মূলধনকে এক করে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে আমরা বলি সংগঠক। আর এই সংগঠকের কার্যাবলী আমরা বলি সংগঠন। ঠিক আছে? তাহলে আমরা বলছি কি যে ভূমি, শ্রম, মূলধনকে এক করে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে আমরা বলি সংগঠক বা সংগঠন। সংগঠক যা করে সেটাকে আমরা বলি সংগঠন। তো এখন কথা হলো এই যে আমাদের ৩ টা বলেছিলাম আমরা সম্পদ, আবার কোন ক্ষেত্রে আমরা এটাকে আমরা যখন আমাদের কোশ্চেনে অপশন থাকবে 4 তখন কিন্তু অবশ্যই ৪ টা হবে। কিন্তু যদি 4 অপশন না থাকে কোনভাবে তাহলে কিন্তু আমাদের সম্পদ ৩ টা। তাহলে সংগঠকটা কে? সংগঠকটা নিঃসন্দেহে একজন শ্রমিক। তাহলে কারণ আমি যদি কাজ করি, আমি যদি আ সংগঠকটা তো এমন না যে সংগঠকটা মেশিনারি গুড বা ভূমি বা এরকম কিছু। তাহলে সংগঠকটাও নিজে একজন শ্রমিক। তাহলে সেক্ষেত্রে আমরা সংগঠককে বলি মানব সম্পদ। তাহলে ভূমিকে আমরা বললাম প্রাকৃতিক সম্পদ, শ্রমকে আমরা বলছি মানব সম্পদ, মূলধনকে আমরা বলছি মানুষের তৈরি সম্পদ এবং সংগঠকও কি আমাদের মানব সম্পদ। তাহলে এখান থেকে আমরা যে টপিকটা পেলাম সেটাকে আমরা বলছি যে আমাদের উপকরণ হলো বা সম্পদ হলো ৪ টা। তো সেই উপকরণ বা সম্পদ আ এখানে আমরা বলছি যে আমি তোমাদের কিছুক্ষণ পরে তোমাদের আমরা আ আ প্রেজেন্টটা নিয়ে নিবো আরকি। তো আমরা একটু প্রেজেন্টটা সেভ করে নিচ্ছি। তো এখন আমরা বলছি যে এখানে আমাদের তাহলে এই যে সম্পদ, এই সম্পদকে আমরা ৪ ভাগে ভাগ করেছি। এখন এবার আমরা বলছি আমাদের এই অভাব পূরণের জন্য তাহলে প্রয়োজন কি? সম্পদ। তাহলে ইকোনমিক্স এ ব্যাখ্যা করতে যেয়ে আমাদের কিন্তু ২ টো কনসেপ্ট আমরা পেয়ে গেছি। ১ আমাদের অভাব, ২ হলো আমাদের সম্পদ। তো আমি যদি বলি এরপরে আমরা তাহলে পরের টপিকে আসি। তাহলে আমরা বলছি কি যে এখন আমরা আসি যে আমরা আরেকটু দেখে আসি যে বিনিময় মূল্যটা কোত্থেকে আসে। যেমন আমি যদি বলি কাপড় উৎপাদন করতে আমার কি লেগেছিল? কাপড় উৎপাদন করতে আমার ভূমি লাগে। কারণ আমি একটা প্লান্ট সারফেস এর উপরে বসিয়েছি। তারপরে আমরা বলছি যে আমার প্রকৃতি থেকে তুলা-টুলা এগুলো যা আছে এগুলো পেয়ে আমি সেখান থেকে সুতা পেয়েছি। তো এখানে আমরা বলছি কি যে ভূমি কি ফ্রি? অর্থাৎ আমার যদি ১ বিঘা জমি থাকে কেউ বলে তোমার ওখানে আমি একটা প্লান্ট স্থাপন করতে চাই। আ যেখানে আমার কাপড় উৎপাদন হবে। আমি কি তাকে ফ্রিতে দিব? তাহলে ভূমির একটা দাম আছে। সেই দামকে আমরা বলি খাজনা। তাহলে যেখানে আমাদের কাপড় উৎপাদন হচ্ছে, সেই কাপড়ের জন্য যে ভূমি আমাদের প্রয়োজন হচ্ছে, সেই ভূমির জন্য যে সংগঠক আছে তাকে পে করতে হবে কি? খাজনা। এরপর আমি যদি বলি শ্রমিক ওখানে কাজ করছে, শ্রমিক কি ফ্রি? তাহলে আমরা বলছি শ্রমিক ফ্রি না। তাহলে যেমন আমি যদি বলি যে সিটি কলেজ আমাকে বলছে ফাইন, তুমি আমাকে ১০ টা ফ্রি ক্লাস নিয়ে দাও। আ যেটা বলছে যে তোমার তো এখন কাজ নেই, বাসায় বসে আছো তো ১০ টা ফ্রি ক্লাস নিয়ে দাও।
তো আমি জানি যে আমার ফ্রি ক্লাস নেয়ার আমার শারীরিক আর মানসিক শ্রম আছে। তো শারীরিক আর মানসিক শ্রম থাকলে সেটা আমার ক্ষতি করে। কারণ আমি জানি যে শ্রমিকের শারীরিক আর মানসিক ক্ষতি হলে তার ভালো লাগে না। তো আমার যদি ভালো না লাগা ফিলিং আসে, তাহলে আমি নিঃসন্দেহে বাসায় বসে টিভি দেখতে চাইবো। আমি কখনো ফ্রি ক্লাস নিতে যাব না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি আছে? শ্রমিকের একটা মজুরি আছে। যেমন আমি যদি বলি কোন শ্রমিক কি এমন আছে যে গার্মেন্টস কারখানায় ফ্রিতে কাজ করে? তাহলে আমরা বলছি কি কারণ সেখানে তার শারীরিক আর মানসিক ক্ষতি হয়। তো তার বিনিময়ে তাকে একটা দাম দিতে হয়। তো শ্রমিকের যে পারিশ্রমিক বা বিনিময় তাকে আমরা বলি মজুরি। এরপর আমরা বলছি মূলধনী দ্রব্য। এই যে আমাদের মেশিনারি গুডটা আমরা কিনেছিলাম, সেই মেশিনারি গুডটা কেনার জন্য সংগঠককে ব্যাংকে যেতে হয়েছে। ব্যাংক থেকে টাকা নিয়ে তারপরে এটা কিনতে হয়েছে। তো তার বিনিময়ে ব্যাংককে কি পে করতে হয়? তাহলে আমরা জানি মূলধনের জন্য তাকে পে করতে হয় সুদ। এটা আমরা ডিটেইলস এ আলোচনা করার চেষ্টা করব চ্যাপ্টার 3 তে। তো এরপরে আমরা বলছি সংগঠক যে কাজ করছে, সংগঠক কাজ করলে সে কি ফ্রিতে কাজ করবে? তাহলে নিঃসন্দেহে তার একটা পেমেন্ট আছে। তাহলে সেই পেমেন্টটাকে আমরা বলি মুনাফা। তাহলে এখন আমরা যদি বলি একটা কাপড়ের দাম আমরা বাজার থেকে কিনেছি ৳১০০, তাহলে নিঃসন্দেহে তার জন্য খাজনা ধরলাম ৳৩০, মজুরি ধরলাম ৳৫০, সুদ ধরলাম ৳১০ আর মুনাফা ধরলাম ৳১০। তাহলে কাপড়ের দাম আমাদের ৳১০০ বের হয়ে গেছে। তাহলে কাপড়ের বিনিময় মূল্যটা আসলো কোত্থেকে? এই যে সম্পদগুলো কাজ করছে, এই সম্পদের মূল্য থেকেই মূলত কাপড়ের বিনিময় মূল্যটা এসছে। অর্থাৎ এর একটা উৎপাদন খরচ আছে। সেই উৎপাদন খরচটা আমরা বলছি সম্পদ বা উপকরণের মূল্য। সেই উপকরণ মূল্য থেকেই মূলত আমাদের কাপড়-চোপড়ের দাম যেটার বিনিময় মূল্য সেটা আসে। তো আমরা বলেছিলাম যে ক্লাসরুমটা তৈরি করতে আমাদের ৳১০,০০,০০০ খরচ হয়েছে। তার জন্য খাজনা দিতে হয়েছে, মজুরি দিতে হয়েছে, সুদ দিতে হয়েছে, মুনাফা দিতে হয়েছে। সংগঠক এর থেকে মুনাফা অর্জন করে। তো এখন আমরা বলছি এই যে আমাদের ২ টো জিনিস আমরা পেয়েছিলাম যে আমাদের অভাব পূরণের জন্য সম্পদ প্রয়োজন। কারণ যাদের ক্লাসরুমের অভাব আছে তারা এই ক্লাসরুমের অভাবটা পূরণ করবে। তার জন্য তাদের এই সম্পদ দিয়ে পূরণ করবে। তো এখান থেকে আমরা আসি, আমরা বলছি এই যে অভাব পূরণের জন্য যে সম্পদ, সেই সম্পদটা আসলে কেমন? যেমন আমি যদি বলি আমি সিটি কলেজে চাকরি করছি। তাহলে কি আমি অন্য জায়গায় চাকরি করতে পারি? This is very much impossible. যেমন আমি যদি বলি আমার একটা নির্দিষ্ট সময় আমি সিটি কলেজে ব্যয় করি। সেই সময় আমি অন্য কাজ করতে পারছি না। তাহলে আমি যদি বলি যে তাহলে লেবার কি লিমিটেড? অর্থাৎ শ্রমের যোগান কি লিমিটেড বা সীমিত? Certainly yes. কারণ কি আমরা বলছি কি যে আমাদের এক জায়গায় কাজ করলে আমাদের অন্য জায়গায় কাজ করার টেনডেন্সি কমে যায়। যেমন আমি যদি বলি আমি সব জায়গায় কাজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে তো আমার স সম্পদের আমার যে শ্রমের যোগান সেটা কিন্তু আর লিমিটেড না। তাহলে আমার ইচ্ছামত ইনকাম হতে পারে। আমার আয়ও প্রচুর হবে। অর্থাৎ অর্থ উপার্জন আমি প্রচুর করতে পারি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আর অভাব থাকবে না। আমি যা চাই তাই পাই। কিন্তু আমি বলছি কি যেহেতু আমি অল্প জায়গায় আমি যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হচ্ছে, তো এক জায়গায় কাজ করলে আমার অন্য জায়গায় কাজ করার টেনডেন্সি কিন্তু থাকে না। অন্য জায়গায় কাজ করতে আমি পারি না। ফলে দেখা যায় কি আমার আয়টা কিন্তু লিমিটেড বা শ্রমের যোগানটা লিমিটেড। যদি আমি বলি ভূমি, যেমন ধরলাম ঢাকা শহরে ১০ বিঘা জমি আছে। এখন আমি যদি বলি আমার ৫ বিঘা আছে, তাহলে আরেকজনের কত থাকবে? আরেকজনের ৫ বিঘা থাকবে। এখন যদি বলি আমার ৭ বিঘা আছে, তাহলে আরেকজনের কত থাকবে? ৩ বিঘা থাকবে। তাহলে আমরা বলছি কি সম্পদ যদি আমরা দেখি যে সম্পদ কিন্তু শেষ হয়ে যায়। একজন যদি সেটাকে একজন যদি সেটা আ পেয়ে যায় তাহলে সেটা অন্যজনের জন্য কমে যায়। ভূমি কমে গেছে। এখন আমি যদি বলি মূলধনী দ্রব্য, ব্যাংক থেকে আমি টাকা নিয়ে ফেলেছি সব। তাহলে বাদবাকি অন্যদের জন্য ব্যাংকের টাকা কি হয়ে গেছে? কমে গেছে বা শেষ হয়ে গেছে। তাহলে সম্পদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। অর্থাৎ সম্পদ কিন্তু সসীম না যে ইচ্ছামত পাওয়া যায়। যেমন আমি যদি বলি আমি সাগরে যেয়ে পানি পান করতে চাই। লোনা পানি। তো দেখা যাবে কি যে এটা কিন্তু শেষ হচ্ছে না। ফলে এক্ষেত্রে কি? এক্ষেত্রে আমরা বলছি কি যে সম্পদের যোগান কিন্তু এখানে শেষ হয় না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের সম্পদ আনলিমিটেড। কিন্তু যদি আমরা বলি যে সম্পদ শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পদ লিমিটেড। অর্থাৎ এক জায়গায় যদি সম্পদ নিয়োজিত থাকে তাহলে অন্য জায়গায় কিন্তু সম্পদের যোগান কমে যায়। এজন্য আমরা বলি সম্পদ সসীম বা অপ্রচুর বা সম্পদ সীমাবদ্ধ। তাহলে আমরা বলছি কি সম্পদ সীমাবদ্ধ। অর্থাৎ সম্পদ কিন্তু শেষ হয়ে যায়। এখন আমরা যদি বলি অভাবটা কেমন? যেমন আমি যদি বলি আমার এখন একটু মোটা চাল খাওয়ার ক্ষমতা আছে। তো আমি মোটা চাল খাচ্ছি। কিন্তু আমি আ বা আমার এখন চিকন চাল খাওয়ার ক্ষমতা হচ্ছে। আমি চিকন চাল খাচ্ছি। এখন আমার কি ইচ্ছা করবে? সুগন্ধি চাল খেতে ইচ্ছা করবে। তো আমি সুগন্ধি চালও পেয়ে গেলাম। আমার ইনকাম কিছুটা বাড়ার ফলে সুগন্ধি চাল খাচ্ছি। তো এখন মনে হবে আগে আমি যে জামা-কাপড় পরতাম তার থেকে এখন আমি বেটার জামা-কাপড় পরতে চাই। তো বেটার জামা-কাপড় আমি পরলাম। তো এরপরে ভাবলাম যে আমার তো একটু বিনোদনও প্রয়োজন আছে। তখন আমি ভাবলাম যে একটা রেডিও কিনি। এখন অবশ্য রেডিও চলে না। তো রেডিও কিনলাম। এরপরে বললাম, "নাহ, রেডিও আমাকে অতটা স্যাটিসফাই করতে পারছে না। আমার একটা টিভি দরকার।" তো আমি একটা ফ্ল্যাট টিভি কিনলাম। এরপরে ভাবলাম যে এটা ২০ ইঞ্চি, ২৪ ইঞ্চি, নাহ এই টিভিটা আমাকে স্যাটিসফাই করছে না। আমাকে আরো বড় টিভি দরকার। আমার কথা বলার জন্য একটা মোবাইল ফোন দরকার। ঠিক আছে এটা বাটন ফোন। তো ফাইন আমি এখন একটা আ বা বা ডা টাচ ডিসপ্লে চাই। যেখানে আমার এরকম বাটন চাপতে হচ্ছে না। আমি সহজেই কাজ করতে পারছি। তো না এই মোবাইল ফোনটা আমাকে স্যাটিসফাই করছে না। আমি আরো বেটার মোবাইল ফোন চাই।
ফাইন আমার স্টুডেন্টদের ছেলেমেয়েদের আগে সরকারি কলেজে পড়াতাম যেখানে পড়াশোনার আমি বলছি যে যেখানে আমার ফ্রিতে যেতে পারত। কিন্তু আমি বলছি যে এর চাইতে বেটার এডুকেশন ইকোনমিতে পাওয়া যায়। তো আমার এখন ইনকাম বেড়েছে, আমি আরো বেটার এডুকেশন চাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমার ইনকাম বেড়েছে তো এখন আমি আমার স্টুডেন্টদেরকে হার্ভার্ডে পড়াতে চাই বা এমআইটিতে পড়াতে চাই। তার অর্থ কি? আমরা দেখছি কি যে আমরা যখন দেখছি যে আমাদের একটা অভাব পূরণ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের আরেকটা অভাব উদ্ভব হচ্ছে। অর্থাৎ আমরা বলছি কি যে অভাব কিন্তু সীমাহীন। অর্থাৎ অভাবের শেষ নেই। যেমন আমার মনে হচ্ছে যে আমার একটা আইফোন দরকার। সবচাইতে স্পিডি নেটওয়ার্ক আমার দরকার। কিন্তু আমি কিন্তু তা পাচ্ছি না। কারণ আমার সম্পদটা কিন্তু লিমিটেড বা আমার আয়টা লিমিটেড। আমি শ্রমিক হিসেবে যেমন আমি যদি বলি আমি এখন হার্ভার্ডে পড়তে যেতে চাই। তো তার জন্য আমি শ্রম দিয়ে যে পরিমাণ আয় করেছি বা আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে পরিমাণ ইনকাম আসে সেটা কিন্তু এটা সাপোর্ট করে না। কেন করে না? কারণ আমার ইনকাম লিমিটেড, আমার সম্পদের লিমিটেড। হার্ভার্ডে পড়তে গেলে আমাকে যে পরিমাণ পে করতে হবে সেই ক্ষমতা আমার নেই। তাহলে আমরা বলছি কি আমাদের অভাবটা অসীম। অর্থাৎ আমি সবকিছু বেটার পেতে চাই। কিন্তু দেখা যায় কি সেই অভাব পূরণের জন্য যে সম্পদ সেটা কিন্তু লিমিটেড। তা না হলে ওই যারা ওই খোলা আকাশের নিচে বসে পড়াশোনা করছে তাদের কিন্তু আ বা এ তাদের কিন্তু ঐরকম ওই অভাব হতো না। তারা কিন্তু সবকিছু ইচ্ছামত পেয়ে যেত। কারণ তাদের ইনকাম লিমিটেড, লিমিটেড বলেই তারা কিন্তু খোলা আকাশের নিচে বাস করছে। তো এখন আমরা বলছি কি যে এরপরে তাহলে আমরা দেখি যে এখানে আমরা সসীম বলছি আর এখানে আমরা অসীম বলছি। যদি দুটোই সসীম হতো যে আমার সম্পদও লিমিটেড, অভাবও লিমিটেড, অভাবও সসীম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আর ইকোনমিক্স প্রয়োজন হতো না। তাহলে ইকোনমিক্স কেন প্রয়োজন হচ্ছে? এই দুটো কিন্তু এক জিনিস না। যে সম্পদটা শেষ হয়ে যায় কিন্তু অভাবটা শেষ হয় না। তাহলে ইকোনমিক্সটা আমাদের দেখায় এই যে দুটো জিনিস একটা হলো সসীম সম্পদ বা সীমাবদ্ধ সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদ আর এই যে অসীম অভাব এই দুটোর মধ্যে কি করে সমন্বয় করা যায়। তাহলে ইকোনমিক্স আমাদের কি করে? যে অভাবের গুরুত্ব বিবেচনা করে সসীম যে সম্পদ আছে সেই সম্পদকে কিভাবে বিবেচনা উৎপাদন করা যায় সেটা আমাদের দেখাই হলো ইকোনমিক্স। তো এখান থেকে দেখতে যে আমরা ১ম যে সংজ্ঞাটায় আসলাম সেটাকে আমরা বলছি এল রবিনসের ডেফিনিশন। তো এল রবিনসের মতে আমরা বলছি অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, এই যে অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ বা সসীম সম্পদ এর মাঝে সম্পর্ক স্থাপন করে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশে আমি যে সম্পদ আছে ভূমি, শ্রম, মূলধন সংগঠন এগুলো দিয়ে সব গাড়ি উৎপাদন করলাম। তো গাড়ি উৎপাদন করলে গাড়ি তো কেউ কিনতে পারবে না। কারণ গাড়ি কেনার ক্ষমতা আমার এখানে নেই। তাহলে সেক্ষেত্রে আমার এই সম্পদগুলো কি হবে? সম্পদগুলো তো ঠিকভাবে নির্বাচন করা হলো না যে কোন দ্রব্য উৎপাদন করার পেছনে আমি ব্যয় করেছি। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমাকে উৎপাদন করতে হবে বেশি, বেশি রাইস। অর্থাৎ আমার যে ভূমি, শ্রম, মূলধন সংগঠন আছে এগুলো কিন্তু ধান উৎপাদনে বেশি যাবে। কারণ আমার যে ইনকাম তা দিয়ে আমার ওই প্রয়োজনীয় দ্রব্য মেটাতেই আমার শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বিলাসজাত গাড়ি কিভাবে কিনবো? তাহলে আমার সম্পদকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে? আমার জনগণ যেভাবে চায় সেভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলছি কি সম্পর্ক স্থাপন করতে হবে। স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। অর্থাৎ এখানে আমাদের মানবিক দিকটাও গুরুত্বপূর্ণ। তাহলে এল রবিনস আমাদের বলেছেন কি অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা অসীম অভাব আর সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করবে। এই যে সমন্বয় সাধন কিভাবে করবে? জনগণ যে দ্রব্য সেবা সামগ্রী পেতে চায়, সম্পদগুলো সেগুলোই উৎপাদন করবে। আর জনগণ কিভাবে পেতে চায়? যেমন আমার পকেটে টাকা নেই। আমি কিন্তু এখন বা নেসেসারি গুড পূরণ করতে আমার টাকা শেষ হয়ে যায়। আমি কিন্তু মোবাইল ফোন কিনলে আমাকে না খেয়ে মরে যেতে হবে। সেক্ষেত্রে আমাকে নির্বাচনও করতে হয় সঠিকভাবে। তো এখানে আমরা আসি। তো এখানে আমরা দেখছি যে এর পরে আমরা দেখছি কি এল রবিনস এর সংজ্ঞা আমরা বিশ্লেষণ করেছি। আজকের হয়তো আমরা পুরো ক্লাস, পুরো লেকচারটা আমরা এখানে আজকের শেষ করতে পারব না। তো আমরা এল রবিনস এর সংজ্ঞা বিশ্লেষণ করলে কি, কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি? তো আমরা বলছি যে আমরা সীমাহীন অভাব পাই। কারণ অভাবের শেষ নেই। সম্পদ যে আছে অভাব পূরণের জন্য, সেই অভাব পূরণের জন্য যে সম্পদ সেগুলোকে আমরা বলছি এগুলো সহজে পাওয়া যায় না। এটা সসীম। এটা শেষ হয়ে যায় বা দুষ্প্রাপ্য সম্পদ। আর আমরা বলছি সম্পদের বিকল্প ব্যবহার। যেমন আমি যদি বলি, আমি এখানে ক্লাসরুমে টিচার হিসাবে কাজ করতে পারি। অথবা ধরলাম আমি আ অন্য কোনো কাজ করতে পারি। যেমন ধরলাম আমি কোনো প্রাইভেট ব্যাংকে জব করতে পারি। অর্থাৎ আমার এই যে সম্পদগুলো আছে এগুলো কিন্তু বিকল্প ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি ধান উৎপাদনে সম্পদ ব্যয় করা যায়। আবার আমি গম উৎপাদনে ব্যয় করতে পারি। আবার মোটরসাইকেল উৎপাদনে ব্যয় করতে পারি। তো দেখতে হবে ইকোনমিতে আসলে কোথায় আমাদের সম্পদটা বেশি প্রয়োজন। অর্থাৎ অভাব বিবেচনায় আমাকে সম্পদের নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বললাম কি যে আমরা অসীম বা সীমাহীন অভাব বলতে আমরা কি বুঝি? অভাব একটার পর আরেকটা উদ্ভব হয়। অভাবের কোনো শেষ নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি অভাবটা আমাদের অসীম। আর সম্পদ দুষ্প্রাপ্য কেন? কারণ সম্পদ যদি এক জায়গায় ব্যবহার হয় সেটা অন্য জায়গায় ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আমরা বলছি সম্পদটা হলো দুষ্প্রাপ্য। আর সম্পদের বিকল্প ব্যবহারটা কিভাবে আসে? সম্পদ যেখানে প্রয়োজন সেই অনুযায়ী আমরা সম্পদের বিকল্প ব্যবহার করি। যেমন আমি যদি বলি বাংলাদেশের সব সম্পদ যদি আমরা মোটরসাইকেল উৎপাদনে ব্যবহার করি তাহলে দেখা যাবে সব না খেয়ে মরবে। কারণ তাহলে আমাদের সম্পদের বিকল্প ব্যবহার কি? আমি অল্প মোটরসাইকেল উৎপাদনে ব্যবহার করছি এবং বেশিরভাগটাই আমাদের প্রয়োজনীয় দ্রব্য ভাত, তারপরে চাল, রাইস প্রোডাকশন এ, তারপর আমরা শার্ট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রোডাকশন এ আমাদের বেশি ব্যয় করছি। তার কারণ কি? কারণ আমাদের ইকোনমিতে বেশিরভাগ জনগণই আমাদের নিত্য প্রয়োজনীয় অভাব মেটাতেই তাদের
বেশিরভাগ অর্থ ব্যয় হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি চায়, তাহলে সেক্ষেত্রে আমি কোনটা উৎপাদন করতে চাই, সম্পদগুলো কোথায় নিয়োজিত করতে চাই? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য বেশি নিয়োজিত করতে চাই। তো এখন আমাদের পরের টপিকে আমরা আসি। তো পরের টপিকে আমরা বলছি যে আমাদের এখন দেয়া আছে, আহ আমরা একটু সেভ করে নেই। তো এখানে আমরা বলছি যে এরপরে আমরা বলছি কি যে আমাদের এই যে আমাদের অসীম অভাব আর সীমাহীন সম্পদ, এর থেকে আমরা কিভাবে কি করতে চাই এখানে? তাহলে আমরা অসীম অভাব বা সীমাহীন সম্পদ, যেমন এটা যদি আমি আসি ভোক্তার দিক থেকে আসে, যারা ভোগ করতে চায়, তাহলে তারা কিভাবে নির্বাচন করে? এটা ভোক্তার দিক থেকেও আসে, উৎপাদনকারীর দিক থেকেও আসে। যেমন আমি যদি বলি আমার পেটে ভাত নেই, এখন আমি কি মোবাইল ফোন কিনতে পারবো? তাহলে আমাকে শুরুতে প্রয়োজনীয় দ্রব্য পূরণ করতে হয়। যেসব দ্রব্য ছাড়া আমার আমি আ বা চলতে পারি না বা আমি বেঁচে থাকতে পারি না, সেগুলোকে বলা হয় প্রয়োজন। তো অতি প্রয়োজনীয় কোনগুলো? যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। সেটা আমরা দেখি নেক্সট ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করব আরকি। তো আমরা বলছি কি এই যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এগুলো পূরণ করার পরেই আমি বিলাসিতা করতে পারি। আমি মোবাইল ফোন, টিভি, ফ্রিজ এগুলো কিনতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে হবে কি যে শুরুতে আমি প্রয়োজনীয় অভাবগুলো নির্বাচন করি। তারপরে আমার বিলাসজাত অভাব আসে। আর এখন আমরা বলছি কি যে এই যে অভাবগুলো, এই অভাব পূরণের জন্য আমাদের সম্পদ সেগুলো আমাদের দুষ্প্রাপ্য। তাহলে আমি যদি বলি কোন উৎপাদনকারী এই সম্পদগুলোকে যদি মোবাইল ফোন উৎপাদনে ব্যয় করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি এই মোবাইল ফোন আর বেশিরভাগ জনগণই কিনছে না। কারণ কি? কারণ আমার তো নেসেসারি অভাবই পূরণ হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে বেশি, বেশি সম্পদ নির্বাচন করতে হবে কোথায়? সম্পদগুলো নির্বাচন করতে হবে প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে। বাদবাকি আমাদের নির্বাচন করতে হবে কোথায়? বাদবাকি আমাদের নির্বাচন করতে হবে বিলাসজাত দ্রব্যে। কারণ আমাদের ইকোনমি বিলাসজাত দ্রব্য কম চায় আর প্রয়োজনীয় দ্রব্য বেশি চায়। কারণ আমাদের সম্পদ সীমিত। সব সম্পদ আমি বিলাসজাতে দিলে প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন হবে না। তো আমরা বলছি কি যে স্যামুয়েলসন আমাদের বলেছেন যে অর্থনীতি আমাদের একটা নির্বাচনের বিজ্ঞান। তো এটা নির্বাচন কি, কি? একদিক থেকে আমাদের অভাবের নির্বাচন করতে হয় গুরুত্ব অনুযায়ী। আরেক দিক থেকে আমাদের সম্পদ নির্বাচন করতে হয় যে অভাব পূরণের জন্য সম্পদগুলো কোথায় নিয়োজিত হবে। তো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এরপরে আমরা আসি আমাদের স্যামুয়েলসনের একটা ডেফিনিশন আমরা এখানে দেখছি। তো স্যামুয়েলসনের ডেফিনিশন আমরা কি দেখছি যে সমাজের সীমিত সম্পদকে ব্যবহার করে সমাজের সীমিত সম্পদকে এটা একসঙ্গে হবে। সীমিত সম্পদকে আমরা ব্যবহার করছি। ব্যবহার করে মূল্যবান দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করি। যেমন আমি যদি বলি ক্লাসরুম, ক্লাসরুমটার তো আমাদের মূল্য ছিল। এটার বিনিময় মূল্য ছিল। অথবা আমি যদি বলি যে আমাদের পোশাক-আশাক, তো এগুলো তো মূল্য আছে। তা আমরা সম্পদকে ব্যবহার করছি করে মূল্যবান দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করি এবং তা জনগণের মাঝে আমরা কি করি? বন্টন করি। কারণ ক্লাসরুমটা তো আমাদের কেউ না কেউ ভোগ করতে চায় স্টুডেন্টরা। অথবা জামা-কাপড় যে উৎপাদন করেছে সেগুলো কেউ না কেউ পেতে চায়। তাহলে সেগুলো জনগণের মাঝে বন্টন করা হবে। সেই পর্যালোচনাই মূলত আমাদের অর্থনীতি। তো এই এ সংজ্ঞা থেকে আমাদের অর্থনীতিতে ৩ টা সমস্যা আসে। তো আমরা যদি বলি আমাদের এল রবিনসের সংজ্ঞা থেকে আমাদের ৩ টা আমাদের যে সমস্যাগুলো সেগুলো কি ছিল? সীমাহীন অভাব, আর দুষ্প্রাপ্য সম্পদ আর সম্পদের বিকল্প ব্যবহার। আর আমরা যদি বলি যে আমাদের এ স্যামুয়েলসনের সংজ্ঞা থেকে কি, কি আসে? যে আমি কি দ্রব্য উৎপাদন করব? মূল্যবান যে দ্রব্য সেটাকে আমি মোটরসাইকেল বানাবো নাকি প্রয়োজনীয় দ্রব্য বানাবো? তাহলে সেটা আমার কি উৎপাদন করা হবে? এরপরে আমরা বলছি দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদের ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো লাগে। তো এখানে আমি কি ভূমি বেশি নিবো? শ্রমও বেশি নিবো? কারণ আমরা জানি যে বিদেশে পুঁজিদ্রব্য বেশি নেওয়া হয়, মেশিনারি বেশি থাকে তাদের, শ্রমিক কম থাকে। কিন্তু বাংলাদেশের শ্রমিক বেশি থাকে, যেমন গার্মেন্টস এ কিন্তু বাংলাদেশের শ্রমিক বেশি, পুঁজিদ্রব্য কম। কারণ এখানে শ্রমিক সস্তা। তাহলে আমার কিভাবে উৎপাদন করা হবে? আমি এমনভাবে উৎপাদন করব যাতে আমার খরচটা সবচাইতে কম হয় এবং মুনাফা বেশি হয়। এবং কার জন্য উৎপাদন করা হবে? যেমন আমি যদি বলি মোটরসাইকেল বানালাম, কেউ এটা ভোগ করছে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে কি যে আমি এমন দ্রব্য উৎপাদন করতে চাই যেটা জনগণ ভোগ করতে চায়। তাহলে আমাকে এখান থেকে ৩ টা সমস্যা আমরা কি, কি পেলাম? আমরা পেলাম মূল্যবান দ্রব্য সেবা সামগ্রী, সেটা কি দ্রব্য উৎপাদন করা হবে? এবং এই যে দ্রব্য আমি উৎপাদন করব এর জন্য কি শ্রমিক বেশি নিব নাকি মূলধনী দ্রব্য বেশি নিব? বিদেশে শ্রমিকের দাম অনেক বেশি। তারা বেশিরভাগ সব মেশিনারি গুডস দিয়ে বা যেগুলো আমাদের যন্ত্রপাতি সেগুলোর সাহায্যে বেশি, বেশি দ্রব্য উৎপাদন করে। এরপর আমরা বলছি কি যে কার জন্য উৎপাদন করা হবে? তাহলে এই যে দ্রব্য সেবা সামগ্রী আমরা উৎপাদন করেছি এটা আসলে কে ভোগ করবে? তাহলে আমাদের ভোগের দিক থেকেও আসে কি যে অ্যা বে বে কে আসলে ভোগ করবে? আমি যে উৎপাদন করেছি এটা কে ভোগ করবে? এই যে আমরা বলেছি কার মাঝে বন্টন করা হবে? অর্থাৎ এটা কে পাবে? তো আমরা এখান থেকে নেক্সট ক্লাসে যেয়ে আমরা আজকে শেষ করতে পারলাম না। নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব। তো এখন আমরা আসি আমাদের যারা আছে এখানে তোমাদের কোয়েশ্চেন থাকলে এখান থেকে কোয়েশ্চেন করতে পারো। আমরা এখানে আমাদের ২ মিনিট সময় আছে। তো তোমরা এখন তোমাদের স্পিকারে চাপ দিলে দেখবা যে তোমরা কথা বলতে পারছ। তো তোমরা এখন কথা বলার চেষ্টা করো, দেখি আমরা আনসার দিচ্ছি। তোমাদের এখান থেকে কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কারোর কোয়েশ্চেন থাকলে। আমি তো শিয়াবুর রহমান স্যার। হ্যাঁ, আমি বলো শিয়াবুর রহমান, রোল 61-2। বলো। স্যার আপনি যেমন এই যে যেমন আমি শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছি না। এখন এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা স্যার, বলছি স্যার, what the book
এল রবিন্স বলেছেন যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় যেমন আমি যদি আচরণ বলি মানবীয় এখন আচরণটা স্যার কেমন, মানবীয় আমি আচরণ কোনটা? হ্যাঁ আমি যদি বলি মানবীয় আচরণ, যেমন আমি যদি বলি তোমার ইনকাম আছে তুমি খেতে পারবা, কিন্তু যার ইনকাম নেই সে তো খেতে পারবে না, কারণ ইনকাম গুলো কোত্থেকে আসে? খাজনা, মজুরি, সুদ আর মুনাফা, এগুলো হলো আমাদের আয়। বুঝতে পেরেছো? তো তোমার যদি জি আয় না স্যার। থাকে তুমি কি খেতে পারবা? না স্যার। তাহলে তুমি যদি আয় না থাকে তাহলে তো তুমি মরে যাবা। তো সেই ক্ষেত্রে ইয়েস স্যার। মানবীয় আচরণ হলো যে যার এরকম পুরো সম্পদ নেই, যার এই ভূমি ইয়েস। শ্রম মূলধন সংগঠন নেই, যেমন তুমি বেকার, তোমার কিন্তু এখন কোনো খাওয়ার কথা না, বিদেশে হলে তুমি কিন্তু কোনো খেতে পারতে না। তো যখন জি। তুমি খেতে পারবা না তখন তোমার কিন্তু একটা দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বটা নিবে কে? বিদেশে কে নেয় এই দায়িত্ব? গভর্নমেন্ট। গভর্নমেন্ট নেয়। তাহলে গভর্নমেন্ট নিলে তোমার তো আসলে জি। খাওয়ার কথা না, কারণ তোমার তো খাওয়ার ক্ষমতা নেই। তাহলে সেক্ষেত্রে জি তুমি স্যার। কিভাবে খাচ্ছ? কারণ তোমাকে গভর্নমেন্ট প্রোভাইড করে। তাহলে এটা কি মানবিক দিক? তো এটা নৈতিকতার দিক। জি স্যার। তাহলে জি তোমার স্যার। যদি ইনকাম, তোমার সম্পদ না থাকলে তুমি উৎপাদন না করলে কোত্থেকে ভোগ করবা? যেহেতু তোমার সম্পদ আছে জি। সেহেতু তুমি ভোগ করতে পারো। আর সম্পদ না থাকলে ভোগ করতে পারবে না, কিন্তু তাই বলে তো তাকে আমরা মেরে ফেলতে পারি না। তো মেরে ফেলতে পারি না বলেই না মূলত এটা স্যার, না আমাদের স্যার। মানবীয় গুণাবলীর বিশ্লেষণ করে অর্থনীতি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এরপরে আর থ্যাংক ইউ। বাদ বাকি বলো, কার আছে, কে বলতে চাও? এটা আমাদের আজকের আর সময় নেই, লেস দেন 1 মিনিট আছে আমাদের। আমরা 1 মিনিটের কম সময় আছে। অন্য কোশ্চেন থাকলে বলো। এখানে আর কারোর কোনো সমস্যা আছে? তোমাদের তো আর কারোর রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি না, অন্য কেউ থাকলে কোশ্চেন করো, আর হয়তো সময় নেই। তো এর পরের ক্লাসে আমরা ওই যে 3টা সমস্যা আছে অর্থনীতি, সেটা আলোচনা করব। কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে। ওকে স্যার।